সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আমরা জানি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং নারীদের পথ প্রদর্শক এবং নারী সমাজকে জাগিয়ে তোলার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তার নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নানাভাবে নারীদের অগ্রযাত্রাকে উৎকর্ষ সাধন করার জন্য নানা প্রকার ভূমিকা গ্রহণ করেছেন। আমরা জানি ছোটবেলা থেকে একটা জিনিস সম্পর্কে আমরা জেনে এসেছি যে একজন পুরুষ যখন আকাশের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে, একজন নারী তখন তার বালিশের কাভারের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে। তো নারীর সামাজিক অবস্থান এখানেই মূলত নিরূপণ হয়ে থাকে। আমরা এটাকে কখনোই ব্যঙ্গার্থে দেখতে চাই না যে একটি নারী বালিশের কাভারের বালিশের কাভারটাকে সে যখন পরিমাপ করে, সেই পরিধিতে নারীকে আমরা বিচার করতে চাই না। আমরা মূলত বিচার করতে চাই নারীকে তার কর্মক্ষেত্রে স্বাধীনতা দিয়ে, নারীকে তার শিক্ষাক্ষেত্রের অগ্রাধিকারের উপর ভিত্তি করে। আমরা নারীকে বিচার করতে চাই তার সৃষ্টিশীলতার জায়গার দিক থেকে এবং তার সামাজিক অবস্থানে তার মর্যাদার দিক থেকে। আমরা আজকে এই কথাগুলি বিচার করব শুধু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধ বাসিনী প্রবন্ধ গ্রন্থের উপরে, এবং এই অবরোধ বাসিনী মূলত তার একটি স্মৃতিচারমূলক রচনা, সেটার উপর বেস করেই আমরা কথাবার্তা বলবো। আমরা এই কথাগুলি বলার আগেই একটি বিষয় এখানে একটি প্রসঙ্গ টানতে চাই। সেই প্রসঙ্গটি হলো মূলত আমাদের পোশাক এবং পরিচ্ছদ নিয়ে। একটি ভূখণ্ডের নির্দিষ্ট ভূখণ্ডের কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠীর আসলে পোশাকটা কিরকম হবে বা কিরকম হওয়া উচিত, এটা আসলে কিছুর উপর ভিত্তি করে তার পোশাকটা নির্ধারিত হবে। আমরা যদি বলি যে আমি যদি অ্যান্টার্কটিকা মহাদেশের পাশে জন্মগ্রহণ করি, তাহলে আমার পোশাকটা কিরকম হবে। আমি যদি পাকিস্তানে জন্মগ্রহণ করি তাহলে আমার পোশাকটা কিরকম হবে। আমি যদি ফিনল্যান্ডে জন্মগ্রহণ করি তাহলে আমার পোশাকটা কিরকম হবে। এখন এই পোশাকগুলো আসলে নির্ধারণ হয় কিভাবে? সেগুলো কি তাদের কালচারের উপর বেস করে হয়, ইতিহাস ঐতিহ্যের উপর বেস করে হয় কিনা? তো এটা আমাদের জানা খুবই প্রয়োজন। তো আমি মনে করি একটি মানুষ তার পোশাক পরিচ্ছদ নির্মাণ করে থাকে, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, কৃষ্টি কালচার রয়েছে, সেগুলোর উপর বেস করে। একটি পোশাক কখনো ধর্মীয় ক্যাটাগরিতে নির্মাণ হতে পারে না। একটি মানুষের খাদ্য তার ধর্মীয় ক্যাটাগরিতে নির্মাণ হতে পারে না। সে হোক হিন্দু, বৌদ্ধ কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা ইহুদি, যে কেউ যে কোনো ধর্ম থেকে সে আসতে পারে মূলত। তাহলে একথা নিশ্চিতভাবে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমাদের পোশাকটা কালচার বেসড, আমাদের পোশাকটা ট্রেডিশন বেসড। তো এই জিনিসটা খুবই মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি একটা ডামি, আমি একটা পুতুলের মতো। আমাকে কোন পোশাকটা পরিয়ে দেওয়া হবে সেটা কেউ নির্ধারণ করতে পারে না। আমার নির্ধারণ হব আমি আমার পোশাকের, আমার বৈশিষ্ট্য, আমার এলাকার উপর ভিত্তি করে, আমি আমার ভূখণ্ডের উপর ভিত্তি করে, আমি নদী নালা, ফুল ফসল ইত্যাদির উপর বেস করে আমি আমার পোশাকটা নির্ধারণ করব আসলে। কিন্তু কেউ যদি আমাকে মনে করে যে আমি ডামি, আমাকে কেউ ইরানের পোশাক পরিয়ে দিবে, তুরানের পোশাক পরিয়ে দিবে, নেপালের পোশাক পরিয়ে দিবে, ভারতের পোশাক পরিয়ে দিবে, সেটা হবে না। সেটা হবে আমার রুচির উপর বেস করে। তাহলে সেই ক্ষেত্রে কি কখনো আমি টাই পরতে পারবো না, কোট পরতে পারবো না? হ্যাঁ, অকেশনালি আমি সেটা ইউজ করতে পারি, যে আমি একটা অন্য বৈশিষ্ট্যের অন্য একটি জাতিগোষ্ঠীর মানে যে পোশাকগুলো তারা ধারণ করে সেটার উপর একদিন আমি নিজেকে ধারণ করতে চাই, ধৃত করতে চাই যে আসলে আমাকে কেমন লাগছে। কিন্তু এটা আমার পরিচয় নয়। আমার পরিচয় হলো যে আমি বাঙালি, আমার বাঙালির পোশাকটা কি হওয়া উচিত সেটা আমি কাজ করব। এবং আমার বাঙালির পোশাক নিশ্চয়ই অভদ্র পোশাক নয়। আমার বাঙালির পোশাক দিয়ে অবশ্যই আমি সম্ভ্রম ঢাকতে পারি, আমি পর্দানশীল অবস্থায় চলতে পারি। আমার পোশাকটা এমন না যে এটা নিয়ে পর্দানশীল অবস্থায় চলা যায় না। আমরা অবরোধবাসিনী সম্পর্কে কথা বলতে চাই, যা ক্যাপটিভ লেডি। মানে হলো একটি নারী তার পোশাক কিরকম হবে। আমরা দেখেছি এই বাংলায়, এটা হলো একজন নারী বোরখা পরেছে। তার বোরখাটা আমরা দেখেছি অবরোধবাসিনী অবলম্বনে আমরা কথাগুলি বলার চেষ্টা করছি যে একজন নারী প্রচন্ড গরমকালেও, আমাদের গ্রীষ্মকালে নারীরা কালো বোরখা পরেছে এবং তাদের হাতে কালো মোজা আছে এবং তাদের বোরখাগুলি বেশ প্রশস্ত, অনেক লম্বা, অনেক ভারী হয়। অবরোধবাসিনী অবলম্বনে আমরা একটি কথা বলতে চাই যে একটি নারী যখন ধরেন যে ঢাকা থেকে চিটাগাঙ্গে যাবে এবং চিটাগাঙ্গে গিয়ে সে একটা বিশেষ কাজ সম্পাদন করবে, সেক্ষেত্রে সে চিটাগাঙ্গের একটা রেলওয়ে কামরায় উঠবে, ঢাকা থেকে উঠবে। কিভাবে উঠবে? তার জন্য আলাদা একটা বগি থাকবে। সে যখন স্টেশনে ল্যান্ড করবে, গাড়ি থেকে নামবে, অবতরণ করবে, তখন দেখা যাবে কি তাকে তাদেরকে একটা মশারির ভিতরে ঢুকানো হবে। মশারিটা খুবই ঘন, যেখানে বাতাস ঠিক মতো প্রবাহিত হতে পারে না, এভাবে। তারপর তাকে একটা নারীদের কামরায় ঢুকানো হয়। সেখানে ঢুকানোর পরে তাদেরকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করতে হবে। তারপরে ওই কামরায় কি কি ঘটে? কিছু দুষ্কৃতিকারী পুরুষ আছে, যে পুরুষগুলি
বোরখা পরে সে নারীদের ভিতরে ঢুকে যায়। তো নারীরা তখন বোরখার ভিতরে সাজতো, আর বোরখার ভিতরে তারা অলংকার পরতো। আমরা জানি নারীরা জন্মগতভাবে শিল্পী, তারা সাজতে চায়। তারা আমরা দেখেছি নারীরা বোরখার ভিতরে লিপস্টিক পরতে চায়, লিপস্টিক পরেছে অনেকে, এটা নিয়ে অনেক প্রবন্ধ আমরা পড়েছি। তো তখন ওই পুরুষেরা ঢুকে তাদের কোমরে হাত দিত, কোমর থেকে বিছা খুলে নিত, গলা থেকে চেন খুলে নিত, এভাবে খুলতে গিয়ে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পুরুষরা স্পর্শ করতো, এবং তারা প্রতিবাদটুকু পর্যন্ত করতে পারতো না। কেন? এই নারীটা শুধু তার কণ্ঠস্বরটা তার স্বামীকে ছাড়া আর কাউকেই শোনাতে পারবে না, এই জন্য সে প্রতিবাদ করে না। যদি সেই সভ্যতাটা বা সেই প্রচলনটা, সেই রীতি রেওয়াজটা, সেই প্রথাটি এখন পর্যন্ত বিরাজমান থাকতো, তারা অনেক পুরুষের ক্যারিয়ার হতো এই নারীর কামরায় বগিতে ঢুকে ঢুকে চিন্তা করা, এটা করতো। তো আমরা খুব অদ্ভুতভাবে আলোড়িত হয়েছি এবং আমরা খুবই উদ্বেলিত হয়েছি এসব প্রথা শুনে। যখন আমরা বেগম রোকেয়ার মাধ্যমে এই জিনিসটি নিজেকে আলোকিত করতে পেরেছি, এটা খুব অদ্ভুত লেগেছে। এক নারী পুকুর পাড়ে গেছে জল আনতে, গিয়ে দেখে এক ফেরিওয়ালা উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তখন সে ভাবলো ফেরিওয়ালা তো আমাকে দেখে ফেলবে, আমার তো অধর্ম হয়ে যাবে। তখন সে সাথে সাথেই এই পুকুর পাড়ে একটি শাড়ি শুকানোর অবস্থায় ছিল, সেই শাড়ির ভিতরে ঢুকে পড়লো। সেই ফেরিওয়ালা তৃষ্ণার্ত অবস্থায় সেই পুকুর পাড়ে গেল এবং উঁচু জায়গা মনে করে সে নারীর পেটের উপর বসে সে নিজের মুখটা ধোয়ার চেষ্টা করলো। তখন সে শাড়ি তুলে দেখলো যে এই জায়গাটা তখন নরম করছে। ঘটনা কি, মাটি তো এত নরম করার কথা নয়। পরে দেখলো এটা একটা মেয়ে। একটি মেয়েকে কতটুকু পশ্চাৎ পদচারণ করা হয়েছে, একটি মেয়েকে কতটুকু পিছনে ধাবিত করা হয়েছে, তার একটি মেয়ের যে উৎকর্ষ, একটি মেয়ের যে প্রগতি, সেই জায়গাটা কতটুকু থামিয়ে দেওয়া হয়েছে, কতটা অন্ধকার যুগে আমাদের নিয়ে যাওয়া হয়েছে, সেটা আমাদেরকে অনেকটাই ভাবিয়েছে। এবং নারীরা যখনই স্বাধীন হতে চেয়েছে তখনই আমরা তকমা দিয়েছি নারীদেরকে স্বাধীন হতে দেওয়া যাবে না, নারীরা স্বাধীন হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, নারীরা প্রগতির চর্চা করলে তাদের বিশৃঙ্খলা দেখা দেবে, নানান ধরনের কথাগুলো আমরা বলেছি। এবং আমরা খুবই অবাক হয়েছি যে আমরা জানি যে একটি সমাজের দুটি চাকা রয়েছে, একটি চাকা হলো পুরুষ, একটি হলো নারী। এবং এই নারীর চাকাটিকে আমরা সবসময় পাংচার করে রাখার চেষ্টা করেছি। সবসময় আমরা চেষ্টা করেছি একটা নারী সন্তান উৎপাদনের যন্ত্র হবে মাত্র, এর বাইরে আর কিছু নয়। আমি দেখেছি আমার পরিবারে আমার মা সেই মায়ের বিয়ের পর থেকে সম্ভবত এখন পর্যন্ত শুধু রান্নাই করে গেল, কাপড় চোপড় ধুয়ে গেল, সবকিছু করে গেল, আর তার ব্যক্তিগত তার খায়েশ, তার ঘোরাঘুরির ব্যাপারগুলো আমি দেখিনি। তাকে কেমন যেন একটা অবদমিত অবস্থায় রাখা হয়েছে। তার সবাই ভুল ধরে, তার শাশুড়ি তার ভুল ধরে, তার ননদ তার ভুল ধরে, তার এলাকাবাসী তার ভুল ধরে, সবাই যেন ভুল ধরেই গেল, কেউ তাকে উৎসাহিত করেনি। আমরা জানি, আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিম গাছ গল্পটি পড়েছি, যেন নিম গাছের মতো পরিত্যক্ত, অবহেলিত আমাদের প্রতিটি গৃহবধূ। এবং সামাজিক এবং ধর্মীয় তো নানা তকমা রয়েছেই। সে সন্ধ্যাবেলায় মাথায় ওড়না খেলে হিমেল হাওয়ায় তার চুল দোলাতে পারবে না, সে কোথাও ঘুরতে যেতে পারবে না, তার কণ্ঠস্বর সে কাউকে শোনাতে পারবে না, এবং সে প্রচন্ড তাপদাহে তাকে নিজেকে আবৃত করে রাখবে শুধু একটি পুরুষের জন্য, এরকম একটি বিষয়। তো আমরা এই বিষয়গুলিতে আমাদেরকে অবাক করে এবং খুবই আন্দোলিত করে এবং আমাদেরকে হতভম্ব করে তোলে। তো আরেকটি বিষয় আমি এখানে অবরোধবাসী অবলম্বনে আমাদের কথাগুলি মূলত এক নারী একটি বিয়ের প্রোগ্রামে, একটি বিয়ের অনুষ্ঠানে বের হয়েছে তার ছোট্ট একটি সন্তানকে নিয়ে। তখন পালকির প্রচলন ছিল, পালকিতে উঠে সে গেল, পালকি বাহক তাদেরকে নামিয়ে দিয়েই পালকি সহ চলে গেল। কিন্তু এই মেয়েকে কেউ নামায়নি, সারা রাত সে শীতে কনকনে অবস্থায় সে এখানে শুয়েছিল, বসেছিল এই জায়গাটাতে, কারণ সে কাউকে ডাকতে পারবে না। মানে এমন একটা নারীর কণ্ঠকে কতটুকু রুদ্ধ করা হয়েছে আমরা দেখেছি। তারপর আরেকটি বিষয় আমাদেরকে অবাক করেছে, একটি অবরোধ বাহিনী অবলম্বনে সব কথাগুলি, সব গল্পগুলি ছোট ছোট করে অবরোধ বাহিনীতে লেখা আছে। আপনারা সেটা পড়তে পারেন, পড়লে আপনারা আলোকিত হবেন আমি বিশ্বাস করছি। একটি মেয়ের নতুন বিয়ে হলো, তখন বিয়ে হলো তার তিনতলায় একটি বাসায়, তার বিয়ে হলো বড় একটি বাড়িতে। হঠাৎ করে সে বাড়িতে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পরে যে ঘটনাটি ঘটলো, তো সে আসলে কাউকে বলতে পারছে না আমাকে বাঁচাও, কারণ কণ্ঠস্বর শোনানো এতটাই অপরাধ ছিল, এতটাই অধর্ম ছিল, সে জলপুরে ছারখার হয়ে গেল। নারীকে এখানে জীবন দিতে হলো এই সময়টা মানে অপধর্মের জন্য। তারপর আরেকটি বিষয় ঘটে গেল, সেটা হলো যে একটি নারীর ঠিক একইভাবে তার বিয়ে হয়েছে, কিন্তু তার রাতে তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে, তাকে বাথরুমে যেতে হবে। তখন তো বাথরুমটা ঘরের সঙ্গে অ্যাটাচ করা যাবে না, এটা একটা অধর্ম, অনেক দূরে বাথরুম থাকতো। সে লজ্জায় কাউকে বলতে পারছে না যে আমি বাথরুমে যাব। তখন সে কি করলো, কি করবে, প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে তো উপায় থাকে না আমাদের। তখন সে তার শাশুড়ির পানের ডালা টালা যেগুলো চুন থাকে, পান থাকে, এগুলো সরিয়ে ওখানে তার প্রাকৃতিক কার্য সেরে ফেললো। এটা একটা হাস্যকর বিষয় হতে পারে, আমরা সবাই শুনে ব্যাপারটা হাসতে পারি, যে কতটা রুদ্ধশ্বাস করা একটি অভিজ্ঞতার কথা মানে ভাবা যায় না, আমরা ভাবতেই পারছি না। তো এই যে ব্যাপারগুলি আমরা আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাই, সেটা হলো মূলত আমরা বর্তমান প্রেক্ষাপটে যেটা হলো যে আমরা যখন একটি নারী যখন নাকে ফুল পরে, কিংবা একটি নারী যখন সিঁদুর পরে কিংবা শাখা পরে, তখন তাকে যদি আমরা জিজ্ঞেস করি তুমি কপালে সিঁদুর পরেছো কেন বা হাতে শাখা পরেছো কেন, তখন সে নারীটা জিজ্ঞেস করে এটি হলো এর মঙ্গলসূচক চিহ্ন, এটি আমার স্বামীর কল্যাণের জন্য আমি পড়েছি। তখন আমরা তাকে প্রশ্ন করলাম, না এটা তোমার স্বামীর কল্যাণের জন্য নয়,
এগুলি হলো আসলে তুমি একটা পুরুষের দখলে, এগুলো দখলদারিত্বের চিহ্ন। তখন সে অবাক করে যে আমি কেন কারো দখলে যাব? বলছে হ্যাঁ, কারণ তুমি যখন বিয়ে করেছো, তোমার বিয়ে করার পরে তোমার কপালে সিঁদুর দেওয়া হলো, শাখা দেওয়া হলো, কিন্তু পুরুষকে কি দেওয়া হলো? পুরুষের চিহ্ন কি? তাকে কি চেনার উপায় আছে সে বিবাহিত নাকি অবিবাহিত? তখন আর কি ভাবে যে আমি এরকম করে কখনো ভাবে দেখিনি। যদি আমরা তখন তাকে জিজ্ঞেস করলাম, যদি এটি মঙ্গলসূচক চিহ্নই হয়, তাহলে বিয়ের পরে কেন এই শাখা শুধু ভেঙে ফেলা হয়, মুছে ফেলা হয়? তার মানে তুমি কারো দখলদারিত্বে নেই, তুমি কারো দখলে নেই, এরকম একটা বিষয়। তারপর মুসলিম সমাজ ব্যবস্থায় একটা নারীকে নোজপিন পরিয়ে দেওয়া হয়, বিয়ের আগে তাকে নোজপিন পরায় না সচরাচর, ঠিক আছে? তো এটাও একটা চিহ্ন মাত্র। তো নারীদের এইসব দাসত্বের চিহ্নগুলি রূপান্তরিত হয়েছে নূপুর হয়ে, এগুলি এখন অলংকার হয়ে গেছে, কিছুটা চেঞ্জ হয়ে গেছে। নারীদেরকে আগে শিকল পরিয়ে বাঁধে রাখা হতো, এরকম একটা বিষয়। তবে তা অনেক তন্ত্রমন্ত্র তো রয়েছেই। অনেকে বলেছে পুরুষ অনেকগুলি বিয়ে করতে পারবে, নারী অনেকগুলি বিয়ে করতে পারবে না। তখন আমরা বললাম কেন পারবে না? বলছে সন্তান কার আসলে এটা আইডেন্টিফাই করতে সমস্যা। এটা প্রাগৈতিহাসিক চিন্তার কথা বলছেন আপনি। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে এগুলো করা যেতে পারে। তবে হ্যাঁ, রুচির একটা ব্যাপার থাকতে পারে, সেটা রুচিভেদে এটা একটা ভিন্নতা প্রকাশ হতে পারে, এটা আলাদা বিষয়। যেমন আমরা বলেছি এর আগে অনেকভাবে অনেক বক্তব্যে যে আমরা বলেছি নিত্য স্ত্রীবাচক শব্দ রয়েছে কিছু, যে স্ত্রীবাচক শব্দটি পুরুষবাচক শব্দ নেই। যেমন সতীন, সতীন শব্দটির আসলে পুরুষবাচক শব্দ নেই। কেন? একটি পুরুষ চাইলেই দুটি নারীকে নিয়ে ঘর সংসার করতে পারে, কিন্তু একটি নারী চাইলেই দুটি পুরুষকে নিয়ে স্বামীর ঘরে থাকতে পারে না, মানে দুইটি স্বামীকে নিয়ে থাকতে পারে না। এবং থাকলেও আমরা তাকে কি নাম দিব? তো শব্দগুলি থেকে বিচার করে দেখা যায় আমরা কতটুকু মানে মানে নারী সমাজকে কতটুকু অবহেলিত করে রেখেছি। এটা একটা পুরুষতান্ত্রিক কণ্ঠস্বরের কথা। এখন প্রশ্ন হলো পুরুষতান্ত্রিকতা কি আসলে? পুরুষতন্ত্রকে শুধু পুরুষরাই ধারণ করে নাকি নারীরাও ধারণ করতে পারে? এক্ষেত্রে আমাদের একটু মনোযোগী হতে হবে। আমরা এই সমাজ ব্যবস্থায় দেখছি কোনো নারী যখন চাকরিতে লিপ্ত হচ্ছে, তার স্বামী যখন বেকার থাকছে বা সে চাকরি করছে না, বা দেখা গেল যে স্ত্রীর অর্জনটা সিংহভাগ থাকে, তখন সে নারীটাও পুরুষতন্ত্র কণ্ঠস্বর ধারণ করতে পারে, সেও পুরুষবাদী হয়ে যেতে পারে। পুরুষতন্ত্রের কোনো লিঙ্গ নেই, যে কেউ ধারণ করতে পারে। যদি পুরুষদের দিক থেকে এটা ধারিত হয় তাও সে পুরুষতন্ত্র, আর নারীরা যদি এটা ধারণ করে তাও সে পুরুষতন্ত্র। এই জিনিসটা আসলে আমরা ভালোভাবে দেখছি না, ভালোভাবে নিচ্ছি না। তো এই বিষয়গুলি আমরা আলোকপাত করছি বেগম রোকেয়ার অবরোধ বাসিনী অবলম্বনে। যুগ যুগ ধরে নারীরা অবহেলিত, যুগ যুগ ধরে। এবং আমাদের যে পোশাকগুলি, পোশাকগুলি আমাদের কালচারে না, কিন্তু আমি বলছি না, আমি দেখেছি আমার মাকে শাড়ি পরতে এবং পর্দানশীল থাকতে। আমি দেখেছি আমাদের ফুপি থেকে সালোয়ার কামিজ পরতে। আমরা সবাই তাদের সশ্রদ্ধ দৃষ্টিভঙ্গিতে তাদের সঙ্গে আমরা কথা বলা বলেছি, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এরকম কখনোই ছিল না। হঠাৎ করে বোরখার প্রচলন হয়ে গেল। এই বোরখাটা কিন্তু আমাদের ট্রেডিশন না, ঠিক আছে? হঠাৎ করে একটা আফগানি, হঠাৎ করে একটা ইরানি, এরকম একটা পোশাক ট্রেডিশন চলে আসছে। ট্রেডিশনগুলি না, আমি আমার ট্রেডিশনকে ধারণ করব, না হলে আমার সোল থাকবে না। আমি আমার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে চাই, নাহলে এগুলি থাকবে না। এগুলি কথার সঙ্গে আমরা আরেকটি বিষয় জুড়ে দিতে চাই অবরোধ বাসিনীর প্রেক্ষাপটে। সেটা হলো যে আমরা জানি ডিএনসিসি, ঢাকা সিটি কর্পোরেশন, সম্ভবত এটা উত্তর সিটি কর্পোরেশন, আর সম্ভবত আতিকুল ইসলামের মেয়ে, মেয়র আতিকুলের মেয়ে, তার নাম হলো মূলত বুশরা, চিফ হিট অফিসার। এখন এই নারীটি মূলত বিদেশে পড়াশোনা করেছে, তার ভাষাটা সচরাচর বাংলায় হয় না, সচরাচর ইংলিশে হয়, এবং অনেকটা বাংলা ইংলিশ মিক্স হয়ে যায়। এখন এই গরম থেকে পরিত্রাণের উপায় কি, সে নানান ধরনের কথাবার্তাগুলি বলছে, এবং অনেকে বলার চেষ্টা করছে যে আমরা জানি ছাতা নিয়ে বের হতে হয় গরমে, আমরা জানি মুখে পানি দিতে হয়, আমরা জানি পানি খেতে হয়, আমরা জানি একটা ক্যাপ ইউজ করতে হয়, যেটা আমরা অটো সোলার সিস্টেমে করতে পারি, তো মাথায় একটা ফ্যান ঘুরবে ছোট, এটা কাজগুলি হতে পারে। নানান ধরনের মানুষ তাকে অনেক ধরনের অশ্লীল বক্তব্য করছে, হিট থেকে হট অফিসার বানিয়ে ফেলতেছে, ঠিক আছে? কারণ সে যখন ইউরোপে বসবাস করতো, ইউরোপে পড়াশোনা করতো, তার পোশাক পরিচ্ছদের মধ্যে একটা চেঞ্জ ছিল। কালচারালি এটা প্রভাবিত হয় মানুষ। এটা নিয়ে তাকে আমরা কথাবার্তা বলছি। একটা নারী কেন কথা বলবে? একটা নারী চিফ হিট অফিসার কেমন হবে? তাকে হট অফিসার বানিয়ে ফেললাম আমরা। এটা হচ্ছে পুরুষতান্ত্রিক কণ্ঠস্বর। এবং বলছি যে অনেকে বলতে চেষ্টা করছে যেগুলো আমরা জানি, আমরা গরমে পানি খেতে হয়, আমরা ছাতা নিতে হয়, আমরা মুখে পানি দিতে হয়, গামছা ইউজ করতে হয়, নানান ধরনের কথাগুলি বলছে। তো আমার প্রশ্ন হলো, সে আর কি করতে পারে? সে সবুজায়ন প্রকল্প গ্রহণ করেছে, এবং সেই সিটি কর্পোরেশনের একটি অংশতে গাছপালা কাটা যাবে না। সে গাছপালা কাটার উদ্যত হয়েছিল সিটি কর্পোরেশন, কিন্তু সেটা কাটতে দেয়নি। যেখানে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বিচারে গাছ কেটেছে। তো এই কাজগুলি সবুজায়নের উপর কাজ করেছে, এবং ওটা অত ঘনবসতিপূর্ণ জায়গা, এখানে গাছপালা লাগাবে সে কোত্থেকে? আমরা জানি 2050 সালের মধ্যে আমরা ক্লাইমেট রিফিউজি হবো প্রায় কত 2 কোটি লোক, প্রায় কোটি কোটি লোক ছড়িয়ে যাবে এই জায়গাগুলি থেকে। আমাদের সমুদ্রের যে ইয়েটা লেভেলটা সেটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সুন্দরবন আমাদেরকে কতদিন রক্ষা করবে? তো সামগ্রিকভাবে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করতেছে অনেকগুলি পরিচিত দশা, এবং জায়ান্ট কিছু কান্ট্রি, চীন করতেছে, ভারত করতেছে। সেখানেই তো প্রকৃতির উপর কারো হাত নেই। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে পারি, আমরা কার্বন নিঃসরণে সচেতন হতে পারি, এগুলি সে কাজগুলি করছে। তো এই নারীটাকে নিয়ে এত বাজে মন্তব্য, এত বাজে কথা বলা হচ্ছে। তৃতীয় বিশ্বের এত দরিদ্র মেন্টালিটির পরিবেশ, তৃতীয় বিশ্বের একটা রুচির দুর্ভিক্ষের দেশ, আর মনে হয় বাংলাদেশের চেয়ে আর মনে হয় কোথাও নেই। আমাদের অবকাঠামোগত উন্নয়ন ঠিকই হচ্ছে, আমাদের মানসিক জায়গাগুলিতে যে উন্নয়নের জায়গাগুলি
সেগুলি হচ্ছে না। আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে নারীরা যখন অবরোধ বাসিনী থেকে বের হয়ে একটি সমাজের সম্মুখে এসে নেতৃত্ব দিতে চায়, তাকে নিয়ে তখন ধর্মের তকমা দিয়ে দেওয়া হয়। যখন যে হিট অফিসার থেকে হট অফিসার বানিয়ে দেওয়া হয়, আমরা বিশ্বাস করছি সেসব মানুষগুলি রুচির পরিচয় এক নয়। তাকে তার কর্মফল নিয়ে, তার কর্মপরিধি নিয়ে আলোচনা করে, গবেষণা করে তাকে কথা বলতে হবে। এগুলো নিয়ে আমরা কথা বলছি না। তো যাই হোক, এখন আমাদের তো ভয়েস তুলতেই হবে। আমরা একটু কথা বলেই এখানে শেষ করতে চাই। সেটি হলো, আমরা সক্রেটিসের একটি কথা বলতে চাই। সেটি হলো যে, তোমার মুখে এখনো কেউ হেমলকের পেয়ালা ধরেনি। ততদিন পর্যন্ত আমাদের মুখে কেউ হেমলকের পেয়ালা ধরছে না, আমরা কথা বলতেই থাকবো। কেউ যদি হেমলকের পেয়ালা ধরেও, তাও আমরা কথা বলবো। আমরা এই বক্তব্যটি দেওয়ার চেষ্টা করেছি নারী সমাজের অগ্রগতি সাধনের জন্য। আমরা পুরুষতন্ত্র সমাজের বিরুদ্ধে কথা বলছি। এই পুরুষতন্ত্রের কণ্ঠটা নারীও ধারণ করতে পারে, পুরুষও ধারণ করতে পারে। আমরা সমাজের দুটি সচল চাকা বাস্তবায়নের জন্য আমাদের জরুরি পদক্ষেপগুলো গ্রহণ করব। আমাদের দৃষ্টিভঙ্গিকে আমরা অবশ্যই প্রসারিত করব। সকলকে ধন্যবাদ।